সকালটা অস্বাভাবিকভাবে নীরব ছিল। নীলফামারীর চিলাহাটি সীমান্তে সারি সারি ট্রাক দাঁড়িয়ে কুয়াশার চাদরে মোড়ানো। চালকরা নিচে নেমে চায়ের কাপ হাতে চুপচাপ দাঁড়িয়ে। তীব্র গরম চাও যেন উত্তাপ ফিরিয়ে আনতে পারছে না। কাস্টমস অফিসার ফিসফিস করে বললেন, আজ থেকে সব বন্ধ, উপরের নির্দেশ এসেছে। একটা ধাক্কা লাগে যেন, শুধু ট্রাকের নয়, যেন একটা সময় থমকে দাঁড়ায়। পরিবেশে ভাসছিল আতঙ্ক, অজানা এক উদ্বেগ। প্রত্যেক চালক একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ মুখ খুলছে না। মোবাইল ফোনে হঠাৎ ভেসে উঠতে থাকে খবরের শিরোনাম। ভারতের 3টি প্রবেশ পথ একযোগে বন্ধ করল বাংলাদেশ সরকার। এই বার্তাটি শুধু একখণ্ড সংবাদ ছিল না, ছিল এক সুনামির পূর্ব ঘোষণা। আন্তর্জাতিক মিডিয়াও হতবাক। এত বড় সিদ্ধান্ত, এত সরাসরি কূটনৈতিক বার্তা, এ যেন দক্ষিণ এশিয়ার মানচিত্রের নতুন এক রাজনৈতিক ভূমিকম্প। অন্ধকারে ঢাকা এক কক্ষ, কূটনীতিকদের টেবিলের উপর এখন বাংলাদেশের মানচিত্র খোলা। সবাই তাকিয়ে আছে পূর্ব দিকে। সীমান্তে গুলি খেয়ে মরেছে অসংখ্য বাংলাদেশি নাগরিক। যমুনা থেকে পানি আসেনি, তিস্তা যেন ভারতের বাগানের অংশ হয়ে গেছে। সবজি যাচ্ছে ওপারে, কিন্তু আমাদের কৃষিপণ্য ঢুকতে গেলেই বাধা। অথচ এদেশের নেতা মন্ত্রীদের মুখে ভারতের প্রশংসার ফুলঝুরি। শুধু অর্থনীতিই নয়, এই সম্পর্কের পেছনে ছিল ইতিহাসের দীর্ঘ ছায়া। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত যে সহায়তা করেছিল, তা এক অমোচনীয় বন্ধনের জন্ম দিয়েছিল। কিন্তু সেই বন্ধনই সময়ের সঙ্গে সঙ্গে রূপ নিয়েছে একতরফা নির্ভরতায়। এই দীর্ঘ নিঃস্বার্থ আত্মবিসর্জনের পেছনে জমেছিল এক বিস্ফোরণের আগুন। আর সেই বিস্ফোরণ এবার ঠান্ডা মাথায় করলেন প্রফেসর ইউনূস। তিনি বুঝেছেন, প্রতিশোধ কখনো গর্জন করে আসে না, আসে নিঃশব্দে। 3টি স্থলবন্দর বন্ধ করার সিদ্ধান্ত নিছক প্রশাসনিক নয়, এটা এক কৌশলী পদক্ষেপ, যেখানে কূটনৈতিক চালে ধরা পড়েছে দিল্লির আত্মবিশ্বাস। 28 আগস্ট গণভবনের পরিবর্তে এবার উপদেষ্টা পরিষদ কার্যালয় ছিল আলোচনার কেন্দ্র। ড ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত হল জরুরি বৈঠক। অদ্ভুত এক পরিবেশ। পেছনে ঝুলছে বঙ্গবন্ধুর ছবি, কিন্তু সামনে আলোচনায় ভারত বিরোধী সিদ্ধান্ত। বৈঠকের সিদ্ধান্তে বলা হয়, চিলাহাটি, নীলফামারী, দৌলতগঞ্জ, চুয়াডাঙ্গা, তেগামুখ, রাঙামাটি স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ। বালা, হবিগঞ্জ সাময়িকভাবে স্থগিত। প্রতিবেদনে যেসব তথ্য উঠে এসেছে তা ছিল দৃশ্যত অবকাঠামোগত ঘাটতির, কিন্তু বাস্তবে ছিল এক রাজনৈতিক জবাব। প্রফেসর ইউনূস প্রশাসনিক ভাষায় যা বললেন তা ছিল, আমরা আর ঘাড় নিচু করে বাঁচব না। বিশ্লেষকরা বলছেন যে এই বন্দরগুলো দিয়ে ভারতের শুধু পণ্যই নয়, বাংলাদেশের রাজনৈতিক প্রভাবও পাঠিয়ে দিয়েছে। অতএব এই বন্ধ ঘোষণার মানে দেশের ভূ রাজনৈতিক মুক্তি। ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে ত্রিপুরা ও মিজোরাম এই বন্দরগুলোর উপর অনেকাংশেই নির্ভরশীল। এই অঞ্চল ভারত থেকে বিচ্ছিন্ন এক ভূখণ্ড। একমাত্র সহজ বাণিজ্য রুট বাংলাদেশ। সেই রক্তস্রোতের পথ এখন বন্ধ। ভারতের বাণিজ্যিক বিশ্লেষকরা বলছেন, এক একটা ট্রাক ঘুরিয়ে দিতে হচ্ছে 1200 কিলোমিটার ঘুর পথে। খরচ বেড়ে যাচ্ছে 6 গুণ। তবে এই খরচের চেয়েও বড় মূল্য হচ্ছে রাজনৈতিক মর্যাদার পতন। ভারত এখন দেখতে পাচ্ছে, যাকে এতদিন ছোট ভাই ভাবত, সেই বাংলাদেশ এখন নিজের ভাগ্য নিজে লিখতে শিখেছে। উত্তর পূর্ব ভারতের ব্যবসায়ীরা ক্ষোভে ফুঁসছেন। দিল্লির আমলারা ফোনের পর ফোনে খুঁজছেন বিকল্প রুট, কিন্তু বুঝতে পারছেন সময় শেষ। ভারতের নীতি ছিল, বাংলাদেশ থাকবে আমার প্রভাবালয়ের ভেতর। আর বাংলাদেশের কিছু সরকার, বিশেষ করে 2009 থেকে 2024 পর্যন্ত শেখ হাসিনার শাসনামল ছিল ভারতের পরম আশীর্বাদ পুষ্ট। যে কোনো কূটনৈতিক সিদ্ধান্তে আগে তাকানো হতো দিল্লির দিকে। কিন্তু প্রফেসর ইউনূসের সরকার বলছে, আমরা কাউকে খুশি করতে আসিনি, দেশের স্বার্থ সবার আগে। চীন, পাকিস্তান, আমেরিকা, তুরস্ক, রাশিয়া, কাতার, সৌদি আরব, যাদের সঙ্গে সম্পর্ক আগে কৌশলগত ছিল, এখন তারা সক্রিয় সহযোগিতায় আগ্রহী। এমনকি পাকিস্তানের সঙ্গেও নতুন করে যোগাযোগ শুরু হয়েছে। ঢাকা এখন কেবল দক্ষিণ এশিয়ার অংশ নয়, এটি হয়ে উঠছে একটি সেন্ট্রাল জিওপলিটিক্যাল প্লেয়ার। সার্কের পুরনো গঠন আজ ধূলিসাৎ। বাংলাদেশ চাইছে নতুন মঞ্চ। ভারত যদি বৃত্ত তৈরি করে থাকে, বাংলাদেশ এখন তার বাইরে এসে দাঁড়িয়েছে। আর এই অবস্থান ভারতের কাছে সহ্য করা কঠিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় কোনো মন্তব্য করেননি। তবে দিল্লির কূটনৈতিক মহলে আতঙ্ক স্পষ্ট। দক্ষিণ ব্লকের কনফারেন্স রুমে বৈঠক চলছে একের পর এক।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আবার গঠন করতে না পারলে উত্তর পূর্বাঞ্চল এক ভৌগোলিক সংকটে পড়বে। অন্যদিকে দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক সাউথ এশিয়া ইনস্টিটিউটের বর্ষিয়ান কূটনৈতিক রামকৃষ্ণান মেনন বলেন, ইউনূস সরকার যে কৌশল নিচ্ছে তাতে ভারতকে অনেক পুরনো বন্ধু হারাতে হতে পারে। মোদি, যিনি সবসময় প্রতিবেশী রাষ্ট্রকে ঘাড়ের উপরে রাখতেন, এখন তার ঘাড়ের পাশেই যেন শীতল ছুরি রাখছেন ইউনূস। রাজনৈতিক প্রতিপক্ষরা এই বিষয়টিকে মোদির এক বড় ব্যর্থতা হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। লোকসভা নির্বাচন সামনে রেখে এমন ধাক্কা অভ্যন্তরীণ রাজনীতিতে বড় আগুন লাগাতে পারে। অনেকে বলছেন এই পদক্ষেপ জনতার রোষেরই প্রতিচ্ছবি, যে রোষ বহু বছর ধরে জমেছিল বিনিময়হীন আত্মত্যাগের বিরুদ্ধে। ঢাকার রাজপথে এখনও ছাত্রদের মুখে সেই স্লোগান, দেশ আগে বন্ধু পরে। আবার কেউ বলছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস এক কৌশলী জেনারেল, যিনি বিশ্বব্যাংকের কক্ষে ঘুরেছেন, আবার রোহিঙ্গা ক্যাম্পেও নেমেছেন। তার কূটনৈতিক চালে ভারত এখন ন্যাকা হয়ে পড়েছে। তিনি জানেন কোন মুহূর্তে কি বলতে হয়, কখন চুপ থেকে সিদ্ধান্ত নিতে হয়। রাজনীতি নয়, এটা কৌশলগত প্রতিরক্ষা। প্রশ্ন উঠছে, ভারতের সঙ্গে যদি আরও ৩-৪টি স্থলবন্দর বন্ধ হয় তবে কি তা সামরিক উত্তেজনায় রূপ নেবে? ভারত কি প্রতিবেশীকে শিক্ষা দিতে সীমান্তে চাপ বাড়াবে, নাকি এক ফাঁদেই নিজেই ধরা দেবে ভারত, বাংলাদেশের আত্মবিশ্বাসের ফাঁদে? ঢাকা শহরে এখন রাতে ট্রাফিক নেই, কেবল পুলিশ ভ্যানে আলো জ্বলছে। রাস্তায় হঠাৎ থেমে যায় এক কালো রঙের গাড়ি। ভেতরে বসা মানুষটির চোখে চিন্তা, তীক্ষ্ণ, ঠান্ডা। গাড়িটি থেমে চিলাহাটি স্থলবন্দরের প্রধান কর্মকর্তার বাড়ির সামনে দাঁড়ায়। ফটক খুলে যায় ধীরে। একজন প্রহরী ফিসফিস করে বলে, তালিকা এসেছে, এবার নতুন নির্দেশ। গোপন ফাইলে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে নতুন এক তালিকা। আরও কোন বন্দর বন্ধ হবে, আর কে হবেন ভারতের পরবর্তী দ্বিতীয় গোপন বার্তাবাহক? এই শহরের বাতাসে এখন ভেসে বেড়াচ্ছে সেই প্রশ্ন, বাংলাদেশ কি তবে সত্যিই মুক্ত হচ্ছে ভারতের ছায়া থেকে? না, রাত এখনও শেষ হয়নি। সব প্রশ্নের উত্তর সময় দেবে। কিন্তু দক্ষিণ এশিয়ার মানচিত্রে যে পালাবদল শুরু হয়েছে তা এক অন্ধকার রাতের গর্ভে জন্ম নেওয়া নতুন ইতিহাস, এক থ্রিলারের ক্লাইম্যাক্স। আর ভারত, সে এখন হাঁপাচ্ছে। শেষ নয়, শুরু। আসছে এক নতুন দিন, আর তার সূর্য পূর্ব দিগন্তেই।